কিছুক্ষণ আগেই বিয়ে নামক এক গণ্ডিতে পা রেখেছি আমি। সবাই চায় আর 5টা বাসররাতের মতো স্বাভাবিক বাসররাত, কিন্তু আমার বেলা তার ব্যতিক্রমটি হয়েছে। রাত 3টে বাজে, এখনো আমার স্বামী ঘরে আসেনি। আমিও চুপটি করে বসে আছি তার অপেক্ষায় কখন সে আসবে। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসল বদ্ধ মাতাল হয়ে। আমি কেন যেন একটুও চমকালাম না। মনে মনে খুব ভয় হচ্ছে মাতাল হয়ে এসে সে আমায় শারীরিক অত্যাচার করবে না তো। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে এসে বিছানার অপর পাশে শুয়ে পড়ল, একবারের জন্য আমার মুখটিও দেখল না, কথা তো বহুদূর। আমি পিঠের পিছে বালিশ রেখে হেলান দিয়ে বসে ভাবতে লাগলাম, কেন এরকমটি হল? ওনার কি আমাকে পছন্দ ছিল না? তাহলে বিয়ে কেন করল? যাকে পছন্দ তাকেই বিয়ে করতে পারত। আমি না হয় পান্তা ভাত বিয়ের পর স্বামীকে ভালোবাসব বলে কারো সাথে সম্পর্কে জোড়ায়নি। মা বাবা যাকে পছন্দ করেছে চোখ বন্ধ করে তাকে বিয়ে করেছি। একবার নানু বলেছিল, কই আমরা তো প্রেম করতে পারিনি, বিয়ের পর প্রেম করেছি স্বামীর সাথে। মানুষটা এখন দুনিয়ায় নেই, তবুও মানুষটার স্মৃতি নিয়ে এক জীবন পার করে দিচ্ছি। আর এখনকার যুগের কি প্রেমরে বাবা, আগে দেখা সাক্ষাৎ না হলে নাকি বিয়ে হবে না? সেদিন নানুর কথায় সিদ্ধান্ত নিয়েছিলাম, কখনো প্রেম করলে বিয়ের পর স্বামীর সাথেই করব। কিন্তু একটু আগে যা ঘটে গেল, তারপরও এই মানুষটিকে কিভাবে ভালোবাসবো আমি? দরজা টোকা দেয়ার শব্দে ভাবনার ঘোর কাটল। চোখ মেলে দেখলাম সকাল হয়ে গেছে। 7-5 ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। পাশে চেয়ে দেখলাম সে বেধর ঘুম ঘুমোচ্ছে। ভাবি, দরজাটা খোলো। দরজার ওপাশ থেকে এক মেয়ালি শব্দ ভেসে আসছে। আমি গিয়ে দরজা খুলে দেখলাম রোজা ওনার ছোট বোন। ভাবি, ফ্রেশ হয়ে নাও, বাবা মা বসে আছে একসাথে ব্রেকফাস্ট করবে বলে। আমি যাচ্ছি, তুমি ভাইয়াকে নিয়ে নিচে এসো। আমি ফ্রেশ হতে ওয়াশরুম চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম সে ঘুম থেকে উঠেছে। আমি তাকে বললাম, যান ফ্রেশ হয়ে আসুন। সে আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুম চলে গেল। সে ফ্রেশ হয়ে এলে আমি আর সে একসাথে নিচে এলাম ব্রেকফাস্ট করার জন্য। মা দেখেই বললেন, এসো মা এসো, তোমাদের জন্যই বসেছিলাম। আমি মায়ের পাশের চেয়ারে বসতে নিলাম। তখনই মা বললেন, ও কি করছো, যাও সিয়ামের পাশে বসো। জানলাম তার নাম সিয়াম। বিয়ের আগে কখনো তার নাম জানতে চাইনি, ভেবেছিলাম বাসররাতে জিজ্ঞাসা করে নিব। আমি তার পাশে চেয়ার টেনে বসলাম, কিন্তু সে কোনো কথা বলল না, চুপচাপ ব্রেকফাস্ট করছে। পাশ থেকে রোজা বলল, ভাবি। আমি তার জবাবে বললাম, হুম। রোজা করুণ গলায় বলল, আমি না ঠিক এই ভাবি ভাবি বলতে পারছি না, বড্ড বোরিং লাগে আমার। আমি তোমায় মিছিল আপু বলি? আমি স্বভাবসুলভ হেসে বললাম, তুমি আমায় যে নামে ডেকে স্বাচ্ছন্দ্য বোধ করো সে নামেই ডেকো। চেয়ে দেখলাম রোজা সিয়ামের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি হাসছে। মনে হচ্ছে আমার নামটা সিয়ামকে জানানোর জন্য রোজা এখানে আমার নামটা উল্লেখ করেছে। তবে সেও কি আমার মতো বিয়ের আগে নাম জানেনি? খুব অবাক হচ্ছি এটা ভেবেই যে মেয়ের দিকে ভার্সিটির ছেলেরা হা করে তাকিয়ে থাকত, সে মেয়ের মুখটিও তার স্বামী ভালো করে দেখেনি। তার নামটাও জানে না। সালমা বেগম, সিয়ামের মা, বললেন, এসো মা, পার্লারে যাই, সাজাতে গুছোতে সময় লাগবে। রাজ্জাক সাহেব, সিয়ামের বাবা, বললেন, হ্যাঁ তোমরা যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। সেজেগুজে সং হয়ে বসে আছি। আমার পাশে সিয়ামও বসে আছে। আমি যে তার পাশে বসে আছি সে ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সিয়ামের আত্মীয় স্বজন এসে দেখে বলছে, মাশাল্লাহ, জান্নাতি হুর পেয়েছে আমাদের সিয়াম।
তাদের এই সুন্দর কমপ্লিমেন্টগুলো আমার মনে কাটার মতো বিঁধছে। কারণ তিনি একবারের জন্যও আমার দিকে তাকায়নি। এর মধ্যেই বাবা মা আর ছোট বোন মৌ এলো। তাদের দেখেই আমার বুক দুমড়ে মুচড়ে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাচ্চাদের মতো মাকে জড়িয়ে কেঁদে ফেললাম। মা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনাস্বরূপ বলছে, এই বাচ্চা মেয়ে একদিন ছেড়ে থাকতে পারছিস না? মাকে যে বলতে পারছি না, মা আমি ভালো নেই, সত্যিই আমি ভালো নেই। কিন্তু কিভাবে বলবো, বিয়ের পর যে একটি মেয়ের বুক ফাটে তবু মুখ ফাটে না। তবুও মা যে মাথায় সান্ত্বনার হাত রেখেছে সেটাই বা কম কি? মানুষ তো সান্ত্বনাতেই বাঁচে। মিছিলের হাউমাউ কান্না দেখে সালমা বেগম দৌড়ে এসে মিছিলের মাথায় হাত রাখলেন। সালমা বেগম বললেন, এই মেয়ে এভাবে কাঁদছিস কেন? আমরা কি তোর বাবা মা নই? এখন থেকে আমরাই তো তোর বাবা মা। বোকা মেয়ে কিভাবে কাঁদছে দেখো। মিছিলের মা ফিরোজা বেগম বললেন, এই দেখো মেয়ে আমার কিভাবে কাঁদছে। আজ তো তোরা আমাদের সাথে যাচ্ছিসই, এত কান্না কেন করছিস মা? মিছিলের কান্না কেন যেন থামতেই চাচ্ছে না। মৌ এসে মিছিলকে জড়িয়ে ধরে বলল, এই আপু তুই এভাবে কাঁদিস না প্লিজ। মিছিল কোনো রকমে ওর কান্নাটা থামালো, কিন্তু মানুষ যে চাইলেও কান্না থামাতে পারে না। গাড়িতে বসে জানালা ভেদ করে বাহিরে দিকে চেয়ে আছে মিছিল, শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত তাই না, বিয়ের পর যে বাড়ি ছোট থেকে বড় হওয়া সে বাড়িটাকেই বলতে হয় বাবার বাড়ি। মিছিলদের গাড়িতে মৌ আছে। বাবা মা পরের গাড়িতে আসছে। মৌ সিয়ামের সাথে নানান ধরনের খেজুরে আলাপ করছে, যার ব্যাখ্যা আমি দিতে পারব না। মিছিলদের বাসায় আসতে আসতে সন্ধে হল। মিছিল নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুমের বাইরে এসে দেখল সিয়াম ওর রুমে। মিছিল সিয়ামকে বলল, যান ফ্রেশ হয়ে নিন। সিয়াম কোনো কথা না বলে স্বভাবসুলভ হেঁটে চলে গেল। মিছিল মনে মনে বলল, ডাকাত ব্যাটা কোথাকার, কে বলেছিল তোকে বিয়ে করতে? এখন আবার ভাব দেখানো হচ্ছে। মন চাচ্ছে মেরে মুখের আদল পাল্টে ফেলি তোর। সিয়াম ফ্রেশ হয়ে এলো। মৌ এলো ওদের ডাকতে। মৌ হৈ হৈ করে বলল, আপু চল ডিনার করে নিবি। এই আমার আধাঘরওয়ালা, চলুন নিচে। সিয়াম কৌতূহলী স্বরে বলল, আধাঘরওয়ালা? মৌ খিলখিলে বলল, বারে শালি, যদি আধিঘরওয়ালি হয় তাহলে দুলাভাই কেন আধাঘরওয়ালা হবে না? মৌয়ের যুক্তি শুনে মিছিল হতম্ভব। ওরা নিচে ডিনার করতে গেল। মৌ ডিনার করতে গিয়ে খুব বেশি একটা কথা বলল না। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। মিছিল রুমে এসে দেখল সিয়াম বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মিছিল সিয়ামকে অনুরোধ করে বলল, আজ কোথাও যাবেন না প্লিজ। সিয়াম কোনো কথা বলল না, ওর মতো বারান্দায় গিয়ে সিগারেট ধরাল। মিছিল এক দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুতে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে মিছিল ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল সিয়াম ঘুম থেকে উঠেছে। মিছিল আর কোনো কথা বলল না। সিয়াম ওরা ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট শেষে বাসায় থাকা মেহমানরা এসে সিয়ামের সাথে পরিচিত হচ্ছে। সিয়াম তাদের সাথে হেসে হেসে কথা বলছে। মিছিল মনে মনে বলল, এই লোকটা কেন আমার সাথেই কথা বলে না? কই বাকি সবার সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পর মিছিলে ছোট মামা এসে বলল, চলো জামাই বাহির থেকে ঘুরে আসি। সিয়াম ও ছোট মামা বাহিরে চলে গেল। মিছিল ফিরোজা বেগমের ঘরে গেল। ফিরোজা বেগম মিছিলকে দেখে বললেন, আয় মা, ঘরে আয়। দরজায় দাঁড়িয়ে আছিস কেন? মিছিল বরাবরই তার মায়ের সাথে বন্ধুসুলভ আচরণ করে। আজ এত ফর্মালিটি কেন দেখাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। মিছিল ভিতরে গিয়ে তার মায়ের পাশে বসল।
কিন্তু মায়ের চোখকে কি ফাঁকি দেয়া যায়? ফিরোজা বেগম মিছিলকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? মিছিল তার মায়ের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ নামিয়ে উত্তর দিল, না মা, কিছু হয়নি। ফিরোজা বেগম বললেন, আমি তোর পেটে হইছি নাকি তুই আমার পেটে হইছিস, কি হইছে বল? মিছিল আগের ন্যায় বলল, না মা, কিছুই হয় নাই। ফিরোজা বেগম বলল, ছেলে কেমন? মিছিল স্বভাবসুলভ হেসে বলল, হ্যাঁ মা, উনি খুব ভালো। ফিরোজা বেগম বললেন, ছেলেটা খুব ভালো, ওর বাবা মার কাছে শুনেছিলাম। তোর বাবা খোঁজ খবর নিয়েছিল ওর সম্পর্কে, ছেলেটা নাকি খুবই ভালো। মিছিল মনে মনে বলল, হ্যাঁ মা, কত ভালো সেটা আমি দেখতে পারছি, তোমরা তো বহুদূর। ফিরোজা বেগম সাথে নানান ধরনের কথা বলল মিছিল। তারপর তারা নিচে গেল। নিচে গিয়ে দেখল সিয়াম এসেছে, ওর হাতে একগাদা ব্যাগ, মিছিলের ছোট মামার হাতেও একগাদা ব্যাগ বাজার করে নিয়ে আসছে। মিছিল মনে মনে ভাবল, একেই কি বলে জামাই বাজার? ফিরোজা বেগম, মিছিলের ফুপ্পি, মিছিলের মামি, মিছিলের খালা, ওরা সবাই বাজার নিয়ে রান্না বান্না করতে চলে গেল। দুপুরের মধ্যে মিছিলের শ্বশুরবাড়ির সবাই চলে এলো। রোজা দৌড়ে গিয়ে মিছিলকে জড়িয়ে ধরে বলল, আপু, তোমাকে অনেক মিস করেছি। তুমি একদিনে আমাদের কত আপন হয়ে গেছ। কাল রাতে তুমি ছিলে না, তোমাকে খুব মিস করেছি। মিছিল মনে মনে ভাবল, পরশু রাতে কি আমি ওর সাথে ছিলাম? যে কাল ছিলাম না বলে মিস করছে। মিছিল স্বভাবসুলভ হেসে ফর্মালিটি দেখিয়ে বলল, আমিও তোমায় মিস করেছি রোজা। এর মধ্যে সিয়ামের মা সালমা বেগম এসে মিছিলের মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তোকে ছাড়া বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগে। তোকে ছাড়া সত্যিই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। তারপর সালমা বেগম আর রোজা মিছিলের সাথে নানান ধরনের গল্প জুড়ে দিলেন। মিছিলদের বাসা থেকে আসার সময় মিছিলের মনে হচ্ছিল ওর কলিজাটা ছিঁড়ে অন্য কোথাও কেউ নিয়ে চলে যাচ্ছে। ওর মাকে ধরে ও কতটা কেঁদেছে শুধু ওই জানে। আসতেই চাচ্ছিল না। যদি একটা ড্রাম পাতা হতো ওর চোখের সামনে, মনে হয় ড্রামটা ভরে যেত ওর চোখের পানি দিয়ে। গাড়িতে মিছিল স্বভাবসুলভ অন্যদিকে তাকিয়ে আছে। আর রোজা বকবক করছে। সিয়াম মাঝে মাঝে হু হা করছে। সিয়ামের বাবা মা, আত্মীয় স্বজন আগের গাড়িতে আছে। হঠাৎ করে সিয়াম ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামালো, সিয়াম গাড়ি থেকে নেমে গেল। মিছিল একটা দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ একটাই, আমি ভালো নেই। রোজা বলল, এই ভাইটাও না। মিছিল স্বভাবসুলভ হেসে বলল, হুম। রোজা মিছিলের সাথে হেসে হেসে বকবক করছে। মিছিল রোজাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রোজা, তুমি চাও যে আর 5টা সংসারের মতো তোমার ভাইভাবির সংসারটা হোক? রোজা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মিছিলের দিকে। হয়তো ও বুঝতে পারছে না মিছিল কি বোঝাতে চাচ্ছে, হয়তো বা বুঝতে পারছে। মিছিল আবারও বলল, রোজা, উনি এমন করছে কেন? আমাকে বলো। রোজা এবার কেঁদে দিল। রোজার কেঁদে দেওয়া দেখে মিছিলের কাছে ভীষণ অদ্ভুত লাগল। এখানে মিছিল কাদার মতো তো কিছুই বলেনি। রোজা চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। তারপর রোজা বলল, আপু, আমাদের বাড়িতে ভাইয়ার মতো প্রাণোচ্ছল আর একজনও ছিল না। আমাদের বাড়িটা মাতিয়ে রাখত ভাইয়া। সে ভাইয়া কিভাবে এমন হয়ে গেল, তাই না? রোজার প্রশ্নের জবাব মিছিলের কাছে নেই। মিছিল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে। রোজা বলল, ভাইয়া যখন কলেজে পড়ে নিশাত আপুর সাথে ভাইয়ার পরিচয় হয়। 6 বছরের রিলেশন থাকে তাদের। নিশাত আপুর বাসা থেকে প্রথমে মেনে নেয়।
রোজা আর কিছু বলতে পারল না। গড়গড় করে কাঁদতে থাকে। মিছিলা রোজাকে বলল, রোজা তুমি কেঁদো না। আমি শুনব না। আমি চাই না আমাকে বলতে গিয়ে তুমি অস্বস্তি বোধ করো। আমি তোমার অস্বস্তির কারণ হতে চাই না। আমি শুনব না। রোজা বলল, সবই তো ঠিক ছিল, তবে কেন এমনটা হলো? রোজা কাঁদছে, ভীষণ কাঁদছে। মিছিল অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর কেউ আর কোনো কথা বলল না। রাত 12টা ছুঁই ছুঁই মিছিল রুমে বসে আছে। এখনো সিয়াম আসেনি। মিছিল অপেক্ষা করছে কখন সিয়াম আসবে। মিছিল ভাবছে, আর 5টা সংসারের মতো ওর সংসার হলো না। আর 5টা সংসারের মতো সংসার হলে কি খুব বেশি ক্ষতি হতো? সিয়াম বউ হিসেবে না হোক একজন মানুষ হিসেবে তো টুকটাক কথা বলতে পারত। মিছিল বারান্দায় দাঁড়িয়ে। রাত প্রায় 3টার দিকে সিয়াম পূর্বের ন্যায় বদ্ধ মাতাল হয়ে এসেছে। সিয়ামের বাবা মা সবাই ঘুমে। সিয়ামের কাছে এক্সট্রা চাবি ছিল। তা দিয়েই সিয়াম বাসার ভেতরে ঢুকেছে। সিয়াম এসে খাটের একপাশে শুয়ে পড়ল। শোয়া মাত্রই বেঘোর ঘুম। সিয়াম কোট, শার্ট, টাই, জুতো, হাতের ঘড়ি কিছুই খোলেনি। যে অবস্থায় ছিল সে অবস্থায় ঘুম। মিছিল বারান্দা থেকে রুমে আসল। সিয়ামের কোট, টাই, জুতা, পায়ের মোজা, হাতের ঘড়ি খুলে দিল। সিয়ামের মাথার নিচে বালিশ দিয়ে দিল। তারপর মিছিল সিয়ামের অন্য পাশে শুয়ে পড়ল। মিছিলের বলার মতো কিছুই নেই। ঘুম আসলো আর না আসলো, মিছিল চোখ বন্ধ করে শুয়ে আছে। মনের প্রশান্তি হচ্ছে দেহের শান্তি। সকালে মিছিল ঘুম থেকে উঠে দেখল সিয়াম অফিসের জন্য রেডি হচ্ছে। অফিসিয়াল ফরমালে সিয়ামকে বেশ লাগছে। মিছিল ভাবছে, একটা মানুষ এত দায়িত্বশীল কিভাবে হতে পারে? রাত 3টার দিকে মাতাল হয়ে এসে সকাল সকাল 8টা বাজে কিভাবে অফিসের জন্য যেতে পারে? মিছিল উঠে ফ্রেশ হতে চলে গেল। তারপর একসাথে ব্রেকফাস্ট টেবিলে গেল। ব্রেকফাস্ট শেষে সিয়াম অফিসে চলে গেল আর মিছিল রুমে চলে গেল। মিছিল বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চুপচাপ যেন আকাশের দিকে তাকিয়ে আছে। রোজা মিছিলের পাশে গিয়ে দাঁড়াল। মিছিলের দৃষ্টি এখন রোজার দিকে। রোজার নাকমুখ শক্ত শক্ত লাগছে। রোজা চুপচাপ। মিছিল রোজার দিকে স্বভাবসুলভ হাসি দিল। কোনো প্রশ্ন করল না। কোনো কথা বলল না। রোজা মিছিলকে বলল, একা একা দাঁড়িয়ে আছো যে মিছিল আপু? মিছিল স্বাভাবিকভাবে জবাব দিল, আবহাওয়াটা কত সুন্দর তাই না? রোজা সম্মতি প্রকাশ করে বলল, হুম। আপু, কালকে তুমি শুনতে চেয়েছিলে, কাল তোমাকে বলতে পারিনি। আজ শুনো। মিছিল রোজার দিকে তাকালো। মনে হলো রোজা নাকমুখ খুব শক্ত করে আছে। মনে হচ্ছে এই শক্ত আভাটা না থাকতো তাহলে হয়তো মুখ ফেটেই কান্না বেরিয়ে পড়ত। মিছিল একটা দীর্ঘশ্বাস ফেলল। রোজা বলতে শুরু করল, নিশাত আপুর সাথে ভাইয়ার প্রায় 6 বছরের রিলেশন ছিল, এটা তো তোমাকে বলেছি। নিশাত আপু তার চাচার বাসা থেকে পড়াশোনা করত, কারণ তার মা বাবা কেউ বেঁচে ছিলেন না। নিশাত আপু এতিম ছিল। নিশাত আপু খুব ভালো স্টুডেন্ট ছিল।
নিশাত আপুকে তার চাচা চাচি পড়াশোনা করাতো টাকার লোভে। আপু কলেজ থেকে স্কলারশিপ পেত। নিশাত আপু এতিম প্লাস ভালো স্টুডেন্ট হওয়ায় বিভিন্ন ধরনের ফান্ড থেকে টাকা পেত। তাদের 1 টাকাও খরচ করতে হয়নি নিশাত আপুর পিছনে। নিশাত আপু কোনো প্রাইভেট বা কোচিং করত না। প্রবলেম হলে স্যার ম্যাডামের কাছ থেকে আপু হেল্প চাইতেন। তারা আপুকে হেল্প করতেন। এভাবেই চলছিল নিশাত আপুর জীবন আর রিলেশন। ভাইয়া জব পেল, নিশাত আপুর বাসায় মা বাবা বিয়ের কথা নিয়ে যায়। আমাদের বাসা থেকে নিশাত আপুকে নিয়ে কোনো প্রবলেম ছিল না। তারাও রাজি হয়ে যায়। তাদের কাছে সম্বন্ধটি ছিল মেঘ না চাইতে জলের মতো। তারা 2 মিনিট না ভেবে রাজি হয়ে যায়। ভাইয়া আর নিশাত আপুর এনগেজমেন্ট হয়। ভাইয়া নিশাত আপুর ফ্যামিলির কাছ থেকে 1 মাসের সময় নেয়। 1 মাস পর নিশাত আপুকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে আসবে এরকম চিন্তা ভাবনা ছিল। রোজা একটু থামল। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার বলতে শুরু করল, ভালোই যাচ্ছিল দিনকাল। কিন্তু হঠাৎ করেই নিশাত আপুর ফ্যামিলি প্রবাসী একজন বুইরা টাকলার সাথে আপুর বিয়ে ঠিক করল। বিয়ের পর আপুকে সেখানে নিয়ে যাবে। আপু ভাইয়াকে সব বলল। ভাইয়া সব শুনে আপুকে বলল, চলো নিশাত আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। নিশাত আপু তার চাচা চাচিকে কষ্ট দিয়ে যেতে চাচ্ছিল না। ছোট থেকে তারাই নিশাত আপুকে দেখাশোনা করেছিল। নিশাত আপুকে ভাইয়া অনেক বুঝালো কিন্তু নিশাত আপু কিছু বুঝতেই চাইছিল না। ছোটবেলা থেকে যেহেতু তারা লালন পালন করেছে তাই নিশাত আপুর মনে দায়িত্ব কর্তব্য কাজ করছিল। ভাইয়ার এজন্য মুড অফ হয়ে যায়। নিশাত আপুর সাথে তারপর প্রায় যোগাযোগ হতো না। ভাইয়ার অবস্থা হয়ে গিয়েছিল পাগল প্রায়। ভাইয়া আপুকে খুব ভালোবাসত। ভাইয়া সব পরিস্থিতি স্ট্রিট ছিল কিন্তু নিশাত আপুর জন্য একদম ভেঙে পড়েছিল। সেদিন শুক্রবার ছিল, ভাইয়ার অফিস বন্ধ ছিল। হঠাৎ করে ভাইয়ার ফোনে ফোন এলো। ভাইয়া ফোন রিসিভ করল। কিছু মুহূর্ত পরে ভাইয়া চিৎকার করে উঠে যে অবস্থায় ছিল ওই অবস্থাতে ভাইয়া দৌড়াতে দৌড়াতে চলে গেল। আমরা সবাই ভাইয়ার পিছনে দৌড়াতে লাগলাম। গিয়ে যা দেখলাম তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কারণ নিশাত আপু সুইসাইড করেছে। তারপর জানতে পারলাম নিশাত আপু বিয়েতে রাজি না থাকায় তার চাচা চাচি তাকে শারীরিক ও মানসিক টর্চার করতে শুরু করে। আপু পালিয়ে যেতে চাওয়ায় তাকে ঘরে বন্ধ করে রাখে। গতকালকে টর্চারের পরিমাণ খুবই বেশি ছিল, যার জন্য আপু সুইসাইড করে। জানো তার সাদা কাফনের কাপড়টাও কেমন লালচে হয়ে গিয়েছিল, নাকমুখ নীল হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, নিশাত আপুর চাচা চাচি ভাইয়ার নামে পুলিশ কেস করে। পরবর্তীতে তারা ফেঁসে যায়। পুলিশ তদন্ত করে, তাদের বিরুদ্ধে প্রমাণ পায়। তারা এখন জেলে আছে। নিশাত আপুর মৃত্যু যেন ভাইয়ার জীবনচক্র থামিয়ে দিয়েছিল। তারপর থেকে ভাইয়া মদের নেশায় আসক্ত হয়ে যায়। ভাইয়া কারো সাথে কথা বলতো না, অফিসেও যেত না। বাবা মা ভাবলেন কাজের মধ্যে থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ফলাফল শূন্য ছিল। তারপর ভাবলেন ভাইয়ার জীবনে নতুন কেউ আসলে সব ঠিক হয়ে যাবে, তাই তোমার সাথে বিয়ে দিল। কিছু তো হলোই না, মাঝখান থেকে তুমি কষ্ট পাচ্ছ। রোজা কাঁদতে থাকল। রোজা পাশে তাকিয়ে দেখল মিছিলও কাঁদছে। মিছিল মনে মনে বলল, একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? হয়তো আজ নিশাত আপু আমার জায়গায় থাকলে সিয়াম নিশাত আপুকে লুভে নিত। রোজা নিজেকে স্বাভাবিক করতে করতে বলল, আপু ভাইয়াকে একটু সময় দাও।
সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মিছিল মনে মনে বলল, জানি না সহানুভূতি কি না ভালোবাসা, তবে তোমার ভাইয়ার জন্য আমার ভালোবাসা কাজ করছে। তোমার ভাইয়ার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। প্রতিদিনের মতো মদ্যপান করে সিয়াম রুমে ঢুকল। রুমে এসেই সিয়াম শুয়ে পড়ল। মিছিল গিয়ে যত্ন সহকারে সিয়ামের কোট টাই খুলল। আজ মিছিল অনেক ভালোবাসা নিয়ে কাজগুলো করছে। দেখে মনে হচ্ছে এসবের প্রতি মিছিলের কত বছরের অধিকার। বিছানায় বসে সিয়ামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মিছিল। ঘুমন্ত অবস্থায় সিয়ামকে পুরোই বাচ্চাদের মতো লাগছে। বাইরে থেকে ওনাকে বুঝাই যায় না তার মনে এত কষ্ট। পরের দিন সকালে ফ্রেশ হয়ে দুজনেই ব্রেকফাস্টের জন্য নিচে গেলাম। ব্রেকফাস্ট করতে করতে সালমা বেগম বললেন, সিয়াম আজ তোর ফুপ্পি আসছে। আজ বাসায় থাকিস বাবা, কোথাও যাসনি। সিয়াম কোনো কথা না বলে স্বভাবসুলভ ভঙ্গিতে ব্রেকফাস্ট করতে লাগল। ব্রেকফাস্ট শেষে সালমা বেগম মিছিলকে বললেন, আমার সাথে একটু এসো মা। মিছিল সালমা বেগমের সাথে তার রুমে গেল। সালমা বেগম তার আলমারি থেকে জলপাই রঙের পাড়ের লাল সিঁদুর রঙের একটি শাড়ি মিছিলের হাতে দিয়ে বললেন, মা আজকে এই শাড়িটা পরো। মিছিল শাড়িটা হাতে নিয়ে জি বলে বেরিয়ে গেল। রুমে এসে মিছিল গোসল করতে চলে গেল। গোসল করে এসে মিছিল চুলগুলো আছড়ে নিল, চুল বেয়ে 2-1 ফোঁটা পানি টপটপ করে পড়ছে। চোখে কাজল দিয়ে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল। এরপর শাড়ি পরার যুদ্ধের জন্য তৈরি হল। 12 হাতের শাড়ি মিছিলকে পুরো নাজেহাল করে ছাড়ল। কুচি ঠিক করতে গেলে আঁচল পড়ে যায়, আবার আঁচল ঠিক করতে গেলে কুচি পড়ে যায়। এর মধ্যেই কেউ এসে মিছিলের কুচিটা ধরল। মিছিল যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মিছিল চেয়ে দেখল সিয়াম ওর কুচি ধরে আছে। মিছিল খানিকটা অবাক হয়ে গেল। এ যেন রীতিমতো কারেন্টের শকট। সিয়াম কুচি ঠিক করে দিচ্ছে, আর মিছিল আঁচল ঠিক করে নিল। চুল বেয়ে 2-1 ফোঁটা পানি সিয়ামের হাতের ওপর পড়ল। শাড়ির কুচি ঠিক করে সিয়াম উঠে দাঁড়িয়ে মিছিলের দিকে প্রথমবারের জন্য তাকাল। জলপাই রঙের ব্লাউজ, জলপাই রঙের পাড়ের লাল সিঁদুরের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে গাঢ় রঙের লাল লিপস্টিকে মিছিলকে মারাত্মক লাগছে। মিছিলও সিয়ামের চোখের দিকে তাকিয়ে আছে। সিয়ামের ওই চোখে যেন মিছিল আটকে পড়ে গেছে। সিয়াম চোখ সরিয়ে স্বভাবসুলভভাবেই চলে গেল। সিয়ামের ফুপ্পি চলে এসেছে। নিনিতা তাকে সালাম করল। মিছিলের থুতনি ধরে সিয়ামের ফুপ্পি রুবায়রা বেগম বললেন, মাশাল্লাহ, এত জান্নাতি হুর। ভাগ্য করে আমাদের সিয়াম এমন বউ পেয়েছে। তারপর রুবায়রা বেগম মিছিলের কপালে চুমু খেলেন। তারপর রুবায়রা বেগম সালমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আমার রাফির জন্যও মিছিলের মতো বউ লাগবে তাই না ভাবি? সালমা বেগম স্বভাবসুলভ হেসে বললেন, ননদিনী আমার ছেলের বউ মিছিল এক পিসি। রাফির জন্য মিছিল পাবে না, তবে অবশ্যই হুরপরই খুঁজে পাবে। রুবায়রা বেগম স্বভাবসুলভ হেসে বললেন, আমার যে মিছিলের মতোই কাউকে চাই। মিছিলের রুবায়রা বেগমের প্রশংসা শুনতে ভালো লাগছে না। তিনি যেভাবে প্রশংসা করছেন মিছিলকে দেখে ঠিক ততটাও প্রশংসনীয় কথা বলার কথা নয়। মিছিলের একটু বেশি বেশি মনে হচ্ছে। মিছিলের সালমা বেগমের কথা ব্যাখ্যা ভালো লাগে। কেউ কারো মতো হতে পারে না। মিছিল শুধুই সিয়ামের।
আল্লাহ নিশ্চয়ই রাফি ভাইয়ার জন্য আমার চাইতে সুন্দর কাউকে তার জীবনসঙ্গী হিসেবে রেখেছেন। মিছিল এটাও মনে মনে বলল, হয়তো আমি নিশা তাপুর মতো ভালোবাসতে পারব না। আমি মিছিল হয়ে তো ভালোবাসতে পারব। হয়তো সিয়াম নিশা তাপুর মতো আমাকে ভালোবাসতে পারবে না, কিন্তু ভালো তো বাসতে পারবে। সিয়াম ভালোবাসবে তুমিও। দুপুরে খাওয়া দাওয়া শেষে সিয়াম নিজের রুমে চলে গেল। আর সবাই মেতে উঠল আড্ডায়। ব্যাপারটা একটু অন্যরকম, কারণ গতকাল দুপুরে খাওয়া দাওয়া শেষে বিশ্রামের জন্য চলে গিয়েছিল, কিন্তু আজ সবাই আড্ডা দিচ্ছে। তবে কি সিয়ামের ফুপ্পি বিকেলে বিশ্রাম করা পছন্দ করেন না? মিছিল আস্তে আস্তে উঠে রান্নাঘরে গেল। মিছিলকে রান্নাঘরে সালমা বেগম স্বভাবসুলভ হাসি দিলেন। সালমা বেগম বললেন, কিছু বলবা মা? মিছিল স্বভাবসুলভ বলল, না মা। সালমা বেগম বললেন, কত করে বললাম তোমার ফুপ্পি থেকে যেতে, কিন্তু কিছুতেই থাকবে না। মিছিল বলল, চলে যাবে কেন? রুবায়রা বেগম স্বভাবসুলভ হেসে বললেন, শ্বশুরবাড়ি ছাড়া কোথাও ঘুমাতে পারি না। তোমার ফুপ্পাও বাপের বাড়ি রাত কাটানো পছন্দ করেন না। ভাবি তুমি আর জোর করো না তো। কথাটায় মিছিলের মনে ভালো লাগা ছুঁয়ে গেল। ফুপ্পা কত ভালোবাসে ফুপ্পিকে, একটা রাত বাপের বাড়ি থাকতে দেয় না। আর ফুপ্পি হাসিমুখে মেনে নিল। সম্পর্কের মাঝে অধিকার খাটানো, আবদার না থাকলে ওটা একঘেয়েমি সম্পর্কের মতো হয়ে যায়। একে অপরের কাছে প্রয়োজন হয়ে থাকলেও প্রিয়জন হতে পারে না। মিছিল মনে মনে বলল, সিয়াম আমি তোমার প্রয়োজন নয়, প্রিয়জন হব। মিছিল রুবায়রা বেগমের সাথে কথায় মেতে উঠলেন। সালমা বেগমকে রোজা ডাক দিল। সালমা বেগম ব্যস্ত ভঙ্গিতে বললেন, কি বলবি বল? রোজা বলল, মা আজ ভাইয়া আর আপুকে বাইরে ঘুরতে পাঠাবা। সালমা বেগম অবাক হয়ে বললেন, কেন? রোজা বলল, ভাইয়া এখনো আপুর সাথে একবারের জন্য কথা বলেনি, খেয়াল করেছ? সালমা বেগম বললেন, সময়ের সাথে সাথে সিয়াম স্বাভাবিক হয়ে যাবে। রোজা বলল, মা ভাইয়াকে সময় দিতে গিয়ে ভাইয়া একরোখা হয়ে যাচ্ছে বলে তোমার মনে হয় না? সালমা বেগম বললেন, একরোখা? রোজা বলল, হ্যাঁ মা, একরোখা। প্রতিদিন রাত 2টা-3টায় বাসায় ফেরে মা। সালমা বেগম আহত স্বরে বললেন, বিয়ের পরেও? তুই জানলি কিভাবে? রোজা বলল, গতকাল রাতে পানি নিতে এসেছিলাম, তখন ভাইয়াকে মাতাল হয়ে বাসায় আসতে দেখেছি। সালমা বেগম বললেন, এখন কি করা উচিত? আমার সিয়াম কি আগের মতো স্বাভাবিক হবে না? রোজা বলল, মা মিছিল আপুই পারবে ভাইয়াকে স্বাভাবিক করতে। এজন্য ভাইয়াকে আপুর সংস্পর্শে নিয়ে আসতে হবে। তুমি ওদের বাইরে ঘুরতে যাওয়ার অনুমতি দাও। সালমা বেগম বললেন, যা ভালো মনে করিস তাই কর। সালমা বেগম আঁচল দিয়ে চোখের জল মুছে চলে গেলেন। রোজা সিয়ামের রুমের দিকে গেল। গিয়ে দেখল সিয়াম শুয়ে আছে। রোজার নিজের ভাইকে চেহারে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিশা তাপু বেঁচে থাকলে হয়তো ওর ভাইয়াটা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতো। রোজা গুটি গুটি পায়ে সিয়ামের দিকে এগিয়ে গেল। রোজা গলা জড়ানো কণ্ঠে ডাক দিল, ভাইয়া। সিয়াম রোজার ডাক শুনে উঠে বসল। রোজার কাছে মনে হল ওর ভাইয়া নিজের কাছ থেকে নিজেকেই লুকিয়ে রাখছে। চোখ বুজে ঘুম দিয়েছে ভেবে নিচ্ছে। সিয়াম উঠে রোজার দিকে তাকিয়ে আবার স্বভাবসুলভ মাথা নিচের দিকে দিয়ে বসে রইল। রোজা বলল, ভাইয়া মা বলল ভাবিকে নিয়ে ঘুরতে যেতে। তুমি কি যাবে? সিয়াম কিছু বলল না।
চুপচাপ বসে রইল। রোজা বলল, ভাইয়া তুমি এখন পর্যন্ত মিছিল আপুর সাথে কথা বলনি। ভাইয়া তুমি নিশাত আপুর জন্য কষ্ট পাচ্ছ। ভাইয়া তুমি কি জানো মিছিল আপুও কষ্ট পাচ্ছে? ভাইয়া মিছিল আপু ভালো নেই। তাকে ভালো রাখা তোমার দায়িত্ব। রোজা কথাগুলো বলে উঠে যাচ্ছিল। সিয়াম চুপ করে রইল। দরজার দিকে তাকিয়ে থমকে গেল। রোজা দরজায় মিছিল দাঁড়িয়ে। রোজা মিছিলকে দেখে হাসি দেওয়ার চেষ্টা করল। আর মিছিল স্বভাবসুলভ হাসি দিল। মিছিল রোজাকে বলল, আমি কোথাও যাব না রোজা। আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে না। রোজা চলে গেল। মিছিল সিয়ামের দিকে এগিয়ে বলল, ফুপ্পি চলে যাবে। আপনাকে ডাকছে। সিয়াম স্বভাবসুলভ উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। মিছিল আগেই নিচে চলে এসেছে। ফুপ্পি বিদায় দিয়ে সিয়াম রোজাকে বলল, রেডি হয়ে নে, ঘুরতে যাব। রোজা উৎসাহী হয়ে বলল, সত্যি? সিয়াম গম্ভীরভাবে বলল, সাথে তুইও যাবি। সিয়াম গটগট করে চলে গেল। রোজা অতি উৎসাহ নিয়ে মিছিলকে বলল, আপু ভাইয়া যেতে রাজি হয়ে গেছে। তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি। মিছিল স্বভাবসুলভ বলল, আচ্ছা। রোজা চলে গেল। মিছিল মনে মনে বলল, দায়িত্ব থেকে নিয়ে যাচ্ছে। দায়িত্ব আর ভালোবাসার মাঝে ঝুলে আছে সিয়াম। আমি কখনোই আপনাকে জোর করব না সিয়াম। রুমে গেলাম। আমাকে দেখে সিয়াম রুম থেকে বেরিয়ে গেল। হয়তো ভেবেছে দুপুরের মতো রুমেই কাপড় চেঞ্জ করব, তাই চলে গেছে। আমি আর চেঞ্জ করলাম না। ইনফ্যাক্ট কিছুই করলাম না। রোজার ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। কেন কথার জালে সিয়ামকে বাধ্য করছে? বাসা থেকে আমরা তিনজন বেরিয়েছি। আমি শাড়ি পরে হাঁটতে পারছি না। সিয়াম কৌশলে আমার শাড়ি সামলে নিচ্ছে। সিয়ামের এই নীরবতা আমাকে আঘাত করলেও ওর এভাবে শাড়ি সামলে নেয়াটা ভালো লাগছে। সিয়ামের কাণ্ড দেখে রোজা মিটিমিটি হাসছে। মিছিলের আর বুঝতে বাকি নেই রোজা কেন হাসছে। মিছিলরা রাস্তার পাশে একটা ফুচকার দোকানে গেল। রোজা দোকানিকে উদ্দেশ্য করে বলল, মামা বেশি করে ঝাল দেন। ঝালের কথা শুনে মিছিলের মুখ মিয়ে গেল। রোজা আর সিয়াম হৈ হৈ করেই ফুচকা খাচ্ছে। মিছিল মুখটা শুকনো করেই দাঁড়িয়ে আছে। রোজা বলল, কি হলো মিছিল আপু, খাচ্ছ না কেন? মিছিল আমতা আমতা করে বলল, খাচ্ছি। মিছিল শুকনো মুখ করে একটা ফুচকা মুখে দিল। ফুচকাটা মুখে দিয়ে মিছিল রোবট হয়ে দাঁড়িয়ে রইল। ইতোমধ্যে ওর নাকমুখে লাল লাল আভা ফুটে উঠেছে। রোজা বলল, এই মিছিল আপু কি হয়েছে? এবার শুরু হলো মিছিলের চিৎকার। মিছিল বলছে, পানি পানি, আরে আমাকে পানি দাও। ফুচকাওয়ালা তাড়াতাড়ি মিছিলকে পানি দিল। মিছিল ঢকঢক করে পানি খেয়ে বলল, মামা আরেক গ্লাস পানি দেন। সিয়াম ও রোজা রীতিমতো হা করে তাকিয়েছিল মিছিলের দিকে। মিছিলের এবার নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। সিয়াম ওর পকেট থেকে টিস্যু বের করে দিল। মিছিল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। স্বাভাবিক হচ্ছেই না। সিয়াম গিয়ে মিছিলের জন্য চকলেট নিয়ে আসলো। মিছিল চকলেটটা পেয়ে বাচ্চাদের মতো খেল।
মনে হচ্ছে বৃষ্টির জন্য ভোগা অসহায় চাষির জন্য বৃষ্টি এসেছে। এত বড় মেয়েকে এভাবে চকলেট খেতে দেখে রোজা হেসে দিল। মিছিল একটু লজ্জা পেয়ে গেল। সিয়াম ফুচকার বিল মিটিয়ে ওদের নিয়ে নদীর পার গেল। মিছিল রোজার সাথে প্রাণ খুলে কথা বলছে, হাসছে, প্রকৃতি উপভোগ করছে। সিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানে বহুবার বড্ড বেশি এসেছে নিশাতকে নিয়ে। নিশাত আর মিছিলের মধ্যে বড্ড অমিল রয়েছে। নিশাতকে কখনো শাড়ি পরিয়ে দিতে হতো না। নিশাত ওর নিজের শাড়ি নিজেই সামলে নিতে পারত। বিশেষ বিশেষ দিনে শাড়ি পরে আমাকে সারপ্রাইজ দিত। তারপরে নিশাত ঝাল ঝাল ফুচকা খেতে পছন্দ করত। আমি আর নিশাত ঝাল ফুচকা পাল্লা দিয়ে খেতাম। সেই জায়গায় মিছিল ওর বিপরীত। একদম ঝাল খেতেই পারে না। নিশাত আমার কাঁধে মাথা রেখে প্রকৃতি উপভোগ করত আর সেখানে মিছিল হৈ হৈ করে প্রকৃতি উপভোগ করছে। উপরোক্ত কথাগুলো সিয়াম ভাবছিল। এর মধ্যে রোজা বলল, ভাইয়া চল না বোটে উঠি। সিয়াম স্বাভাবিকভাবেই বলল, চল। রোজা সিয়ামের কথা শুনে হৈ হৈ করে বোটে উঠে গেল। মিছিল বোটের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। শাড়ি পরে বোটে মিছিল উঠতে পারবে না। তখন দেখা যাবে ধপাস করে পড়ে গেছে। ব্যাপারটা ভীষণ লজ্জার হবে। সিয়াম মিছিলকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে দিল। সিয়ামের সাহায্যে মিছিল বোটে উঠল। মিছিল বোট থেকে পানি হাতাচ্ছে। সিয়াম দূর থেকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকলেই কি আর ভালোবাসা হয়? ওরা বোট থেকে নেমে গেল। কিছুক্ষণ হাঁটার পর মিছিল লক্ষ্য করল, কিছু মানুষ একটা বক্সে টাকা ফেলে চোখ বন্ধ করে হাত জোর করছে। মিছিলের ব্যাপারটা খুব অদ্ভুত লাগল। ওই বক্সটার কাছে গিয়ে মিছিল একজনকে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, এখানে কি হচ্ছে? লোকটা উত্তরে বলল, এটা উইশিং বক্স। অনেকের মনে হয় এখানে কয়েন টাকা ফেলে চোখ বন্ধ করে প্রে করলে সেটা পায়। মিছিলের মুখ চকচক করে উঠল, সাথে সাথেই হ্যান্ডব্যাগে হাত দিয়ে কয়েন খুঁজতে লাগল। সাথে সাথে ওর মুখটা মিয়ে গেল, ব্যাগে কোনো কয়েন নেই। মিছিল সিয়ামের দিকে তাকাতেই সিয়াম মিছিলকে একটা 5 টাকার কয়েন বের করে দিয়ে রোজাকে বলল, এসব বুজরু কি আমি বিশ্বাস করি না। মিছিল মুচকি হেসে মনে মনে বলল, হোক না এটা বুজরুকি, 5 টাকার উইশে যদি তোমাকে পাই দোষের তো কিছু নেই সিয়াম। মিছিল কয়েনটা বক্সে ফেলে দুহাতে মুঠ এবং চোখ বন্ধ করে প্রে করল, আমি সিয়ামের মতো করে হয়তো ভালোবাসতে পারব না, কিন্তু আমার মতো করে সিয়ামকে ভালোবাসার শক্তি বা মনের জোর যেন পাই। মিছিল আর রোজা এ কথা সে কথা, নানান কথা, হাজার কথা বলছে। সিয়াম সেগুলো চুপচাপ শুনে যাচ্ছে। রাস্তায় হঠাৎই মিছিলের এক ক্লাসমেট তাহমিদের সাথে দেখা হল। তাহমিদ মিছিলকে দেখে বলল, আরে মিছিল, কেমন আছো? ইউর লুকিং গর্জিয়াস। মিছিল স্বভাবসুলভ হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, তুমি? তাহমিদ বলল, হ্যাঁ ভালো আছি, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। মিছিল বলল, হুম। তাহমিদ বলল, তা তোমার হাজবেন্ড কোথায়? মিছিল এবার সিয়ামের দিকে তাকাল। সিয়াম মিছিলের দিকে তাকাচ্ছে না। যেচে পরিচয় করিয়ে যদি মিছিলের অপমানিত হতে হয়। তাই মিছিল বলল, ও আসেনি, আমি একাই বের হয়েছি। সিয়াম এখনো মিছিলের দিকে তাকাল না। রোজা রীতিমতো হা হয়ে তাকিয়ে আছে। তাহমিদ বলল, ও শিট, তোমার হাসবেন্ডকে কংগ্রেস জানানো হলো না। তাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, খুব সুন্দরী মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছেন উনি। মিছিল এবার বলল, আচ্ছা তাহমিদ, আমি তাহলে এখন আসি, একটু কাজ ছিল।
ভালো থেকো। তাহমিদ বলল, আল্লাহ হাফেজ। সন্ধ্যায় ঘুরে ফিরে রাতে রেস্টুরেন্টে ডিনার করতে গেল ওরা। সেখানে এক কাপল ক্যান্ডেল লাইট ডিনার করছে। মিছিল একদৃষ্টিতে তাকিয়ে আছে। সিয়াম ফিসফিসিয়ে মিছিলকে শোনানোর জন্য রোজাকে বলল, এসব কি এভাবে তাকিয়ে থাকলে লোকে কি বলবে? সিয়ামের কথায় মিছিল তাদের থেকে চোখ ফিরিয়ে নিল। যা যা খাবার অর্ডার করল সিয়াম সাথে সাথে বলে দিল খাবারে ঝালের পরিমাণ কম দিতে। মিছিল অনেকটা অবাক হল, মিছিলকে নিয়ে এতটা ভাবছে সিয়াম। ডিনার শেষ করে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসার সদর দরজায় এসে সিয়াম রোজাকে বলল, তোরা ভিতরে যা, আমি আসছি। প্রায় সাথে সাথেই মিছিল বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, আপনি বাসায় যান। আমি না আসা পর্যন্ত আপনি বাসা থেকে কোথাও যাবেন না। এ বলেই মিছিল রিকশায় চড়ে কোথায় যেন চলে গেল। রাস্তায় রিকশা দিয়ে বাড়ি ফেরার সময় মিছিল ভাবতে লাগল, কাল সিয়ামের গা থেকে কোট খোলার সময় একটা রিসিট পড়ে গিয়েছিল, তাতেই সিয়াম কোনো ব্র্যান্ডের অ্যালকোহল পান করে, কোনো বারে বসে পান করে, এক রাতে কটা বোতল পান করে, তার মূল্য কত সেটা দেয়া ছিল। তখনই মিছিলের মাথায় এলো, ও যদি ঘরে বসেই খায় দোষের কি? প্রায় 15 মিনিট পর মিছিল বাসায় এলো। মিছিলের হাতে কার্টুন বক্স দেখে সালমা বেগম জিজ্ঞাসা করল, মিছিল কোথায় গিয়েছিলে মা, ফিরতে দেরি হল? রোজা এসে বলল, তোমার একটু কাজ আছে, 10 মিনিটের মধ্যেই আসছ। মিছিল নিঃসংকোচে বলল, মা সিয়ামের জন্য একটা গিফট কিনেছি, সারপ্রাইজ দিব বলে। সালমা বেগম খুশিতে চকমকে হয়ে উঠলেন, তিনি বললেন, সিয়াম উপরে আছে, যাও মা, তাড়াতাড়ি যাও। মিছিল রুমে এসে দেখল সিয়াম বেডে বসে আছে। মিছিলকে দেখেই সিয়াম বাহিরে চলে যেতে নিল। তখনই মিছিল হাতে থাকা কার্টুনটা সিয়ামকে দিয়ে বলল, নিন, আপনি ঘরে বসেই ড্রিঙ্ক করতে পারেন, প্লিজ রাতে বাহিরে থাকবেন না। আপনি রাতে বাহিরে থাকলে আমার খুব টেনশন হয়। মিছিল আবার বলল, প্লিজ না, বলবেন না, আমি আপনাকে ডিস্টার্ব করব না। সিয়াম অনেকটা অবাক হল। এ প্রথম কোনো স্ত্রী স্বামীর জন্য অ্যালকোহল নিয়ে এসেছে। সিয়াম কিছু বলল না। অ্যালকোহলের কার্টন নিয়ে বারান্দায় চলে গেল। সিয়াম নিশাতের কথা ভাবতে লাগল। এ সময়টা নিশাতের সাথে কথা বলে পার করত, কিন্তু বিশ্বাসঘাতক ওকে ফেলে চলে গেছে। বলেছিল পাশে থাকবে, কিন্তু একা রেখে চলে গেছে। সিয়াম ড্রিঙ্কস করতে লাগল। মিছিল সিয়ামের কাছে গেল। সিয়াম পূর্বের ন্যায় ড্রিঙ্কস করছে। মিছিল সংকোচ নিয়ে সিয়ামকে বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? সিয়াম কিছু বলল না। মিছিল মনে মনে বলল, নীরবতা সম্মতির লক্ষণ। মিছিল সিয়ামের পাশে গিয়ে বসল। সিয়াম চাঁদের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। আজ ভরা পূর্ণিমা চাঁদের আলোগুলো মিছিল আর সিয়ামের মুখে এসে পড়ছে। মিছিল শান্তভাবে উপভোগ করছে। সিয়াম নীরবতা ভেঙ্গে মিছিলকে বলল, আচ্ছা, তোমার নাম কি? মিছিল খুবই অবাক হল। মিছিল এক্সাইটেড হয়ে বলল, মি। সিয়াম মাতাল হাসি দিয়ে বলল, শুধুই কি মি? আর কি কোনো কিছু নেই? সিয়ামের কথায় মিছিল আহাম্মক হয়ে গেল। ও কি বলতে কি বলে ফেলেছে, আর সিয়াম কি ভাবতে কি ভেবে ফেলেছে। মিছিল আমতা আমতা করে বলল, আমার নাম মিছিল। সিয়াম আরেকটি মাতাল হাসি দিয়ে, কিসের মিছিল? হাতি, ঘোড়া, পাখির মিছিল নাকি পিঁপড়ের মিছিল?
মিছিল খুব দ্রুত বলল, না না, শুধুই মিছিল। মিছিলের কথা শুনে সিয়াম খিটখিটিয়ে হেসে দিল। ওই হাসি মিছিলকে মেরে ফেলার অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। মিছিল মুগ্ধ হয়ে ওই হাসির দিকে চেয়ে রইল। সত্যিই সিয়ামের এই মাতাল হাসি মিছিলকেই পুরো মাতাল করে দিচ্ছে। মিছিল ভাবছে, আচ্ছা, যারা মাতাল হয়ে হাসে তাদের হাসি দেখলেও কি মাতাল হয়ে যায়? দূর, কি বোকা বোকা ভাবনা ভাবছি আমি। মিছিল মনে মনে বলল, এতটুকু স্যাক্রিফাইস করে যদি সিয়ামের মাতাল হাসি দেখতে পারি, তাহলে আমি এরকম স্যাক্রিফাইস বারবার করতে রাজি আছি। সিয়াম মিছিলকে নিশাত ভেবে বলল, জানো নিশাত, মিছিল মেয়েটা না খুব বোকা। আজ আমাকে কার্টন ভরে অ্যালকোহল এনে দিয়েছে। আর বলেছে, আপনি যাবেন না। আপনি বাহিরে থাকলে আমার টেনশন হয়। আরও কি বলেছে জানো, আমাকে ডিস্টার্ব করবে না। মিছিল ভালোভাবে বুঝতে পারছে সিয়ামের নেশা চড়ে গেছে, তাই নিশাত ভেবেই মিছিলকে এসব বলছে। মিছিল সিয়ামকে বলল, আর কি বলেছে মিছিল? সিয়াম ওর কথার জবাব না দিয়ে আবার বলল, জানো নিশাত, মিছিল মেয়েটার চোখগুলো অনেক মায়াবী। এই প্রথম আমি মেয়েটার দিকে চেয়েছি। ওর চোখে যেন আমি আটকে যাচ্ছিলাম। কোনো রকম পালিয়েছি। আমি চোখ সরিয়ে নিয়ে ঠিক করেছি, তাই না? আমার তো তোমার চোখে আটকে যাবার কথা ছিল। জানো নিশাত। কথাটা বলে সিয়াম থামল। সিয়াম আবার বলতে শুরু করল, জানো নিশাত, রিসেপশনের দিন না মিছিল মেয়েটা ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। আমার খুব মনে চেয়েছে ওর মাথায় একটু সান্ত্বনার হাত বুলিয়ে দেই, কিন্তু হাত বুলোইনি। তুমি রাগ করবে তাই। এরপর সিয়াম মিছিলের দিকে গভীরভাবে তাকিয়েছিল। অনেকক্ষণ চেয়ে থেকে সিয়াম নিশাত ভেবে মিছিলের কপালে চুমু খেল। মিছিলের পুরো শরীর যেন কারেন্ট বসে গেছে। মিছিল কোনো রকম নিজেকে সামলে নিল। সিয়াম আবার বলল, আচ্ছা নিশাত, আমি মিছিলের সাথে কোনো অন্যায় করছি না তো? মেয়েটা খুব ভালো, তাই না? দেখো, ওর কিন্তু সম্পূর্ণ অধিকার আছে স্ত্রীর অধিকার ফলানোর। কিন্তু ও ফলাচ্ছে না। কেন ফলাচ্ছে না? মিছিল এবার কেঁদে দিল। সিয়াম আকাশের দিকে চেয়ে আছে। মিছিল সিয়ামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। সকালে মিছিল নিজেকে বিছানায় আবিষ্কার করল। মিছিলের মনে পড়ল কাল রাতে তো ও বারান্দায় ছিল। তার মানে কি সিয়াম ওকে নিয়ে এসেছে? এটা ভাবতেই মিছিলের মুখ চকমক করতে লাগল। মিছিল বিছানা উঠে বারান্দায় উকি দিল, সিয়াম সেখানে নেই। এর মধ্যে সিয়াম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সিয়াম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিছিল বারান্দায় গিয়ে অ্যালকোহলের বোতল, গ্লাস কার্টনে ভরে খাটের নিচে লুকিয়ে রাখল, যাতে কেউ দেখতে না পারে। সিয়াম অবাক হয়ে মিছিলের কাজ দেখতে লাগল। সিয়াম ভাবছে, কি অদ্ভুত মেয়ে। মিছিল ফ্রেশ হয়ে এলো। তারপর ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে গেল। ব্রেকফাস্ট শেষে সিয়াম অফিসে চলে গেল আর মিছিল ওর রুমে চলে গেল। মিছিল গতকাল রাতের কথা ভাবতে লাগল। কথাগুলো ভাবতেও এক প্রকারের শান্তি অনুভব করছে মিছিল। রোজা মিছিলের রুমে এলো। রোজা মিছিলকে বলল, কি করো মিছিল আপু? রোজার কথায় মিছিল কিছুটা হকচকিয়ে যায়। রোজা মিছিলকে বলল, কিছু ভাবছিলে আপু? মিছিল বলল, না তো। রোজা বলল, ওহ। মিছিল এবার নিজে থেকে রোজাকে গতকাল রাতের সব কথা বলে দিল। কথাগুলো শুনে রোজা ভীষণ খুশি হল। মিছিল রোজার মুখে হাস্যজল ভাব দেখতে পেল। কিছুক্ষণ পর রোজার মুখের হাসি মিয়ে গেল। রোজা বুঝতে পারল, কথাগুলো ভাইয়া নিশাত আপু ভেবে বলেছিল।
যা করেছে তা নিশাত ভেবে করেছে। সত্যি তো এটাই। পরক্ষণে রোজা ভাবল, নিশাত ভেবে করলেও ক্ষতি কি? এতে ওর ভাইয়া স্বাভাবিক হচ্ছে। অন্ততপক্ষে মিছিল আপুর সাথে কথা তো বলছে, এটাই বা কম কিসের। রোজা মিছিল নিচে গেল। সালমা বেগমের কাজে সাহায্য করল। সালমা বেগমকে মোটামুটি সাহায্য করতেই তিনি মিছিলকে রুমে পাঠিয়ে দিলেন। মিছিল রুমে এসে দেখে ওর ফোন বাজছে। মিছিল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মৌ ফোন দিয়েছে। মিছিল বলল, হ্যালো মৌ। মৌ কিছুটা ভারী গলায় বলল, কেমন আছিস আপু? মিছিল বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মা বাবা কেমন আছে? মৌ বলল, আমরা সবাই ভালো আছি। কি করিস? মিছিল বলল, কিছু না, তুই? মৌ মিছিলের কথার জবাব না দিয়ে বলল, মা তোর জন্য কেঁদে সাগর বানাচ্ছে। মিছিল বলল, মাকে ফোনটা দে। মৌ বলল, মা পাশে নেই। মিছিল বলল, মা এলে মাকে ফোন দিতে বলিস। মৌ কিছুটা বাঘিনীর মতো করে বলল, খবরদার তুই মার সাথে কথা বলবি না। মিছিল উৎকণ্ঠিত হয়ে বলল, কেন? মৌ বলল, তুই যাওয়ার পর একেবারে ভেঙ্গে পড়েছে। সারাদিন শুধুই তোর কথা বলে। তুই থাকলে এটা করতি, ওটা করতি। এখন থাকলে বাসার পরিবেশ এমন থাকত না, ওমন থাকত। আমি আর বাবা যে আছি তাতে তার হচ্ছে না। মিছিল বলল, বুঝেছি, আর কোনো কথা বলবো না। মৌ নরম স্বরে বলল, আমি বলেছি বলে কি সত্যিই কথা বলবি না? মিছিল কঠিন স্বরে বলল, না, বলবো না। মিছিল কাঁদো কাঁদো ভাবে বলল, মানুষটা অনেক কষ্ট পাবে রে। তুই কথা বলিস, সাথে কাঁদতে বারণ করিস প্লিজ বোন আমার। মিছিল বলল, আচ্ছা বলবো। মৌ বলল, আধা ঘরওয়ালা কেমন আছে? সিয়ামের কথা মনে পড়তেই আপনা আপনি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল মিছিলের। আজ সিয়াম বাসায় ফেরার সময় এক কার্টন অ্যালকোহল সাথে নিয়ে এলো। রুমে এসে দেখল মিছিল টিভিতে ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি গান শুনছে। সিয়ামের বরাবরই ক্যাটরিনা কাইফকে খুব ভালো লাগে। সিয়াম হা করে ক্যাটরিনা কাইফের দিকে তাকিয়ে থাকতে পারল না। তার আগেই মিছিল সিয়ামকে দেখে টিভি অফ করে দিল। সিয়ামের মনে হলো শটাং করে কেউ যেন ওকে থাপ্পড় দিল। মিছিল বলল, আপনি এসে গেছেন, যান ফ্রেশ হয়ে আসুন। সিয়ামের মনে চাচ্ছিল রিমোট দিয়ে মিছিলের মাথায় বাড়ি দিয়ে বলতে, বজ্জাত মেয়ে, টিভি বন্ধ করলি কেন? সিয়াম মুখে কিছু বলল না। চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। সিয়াম ফ্রেশ হয়ে এসে টিভি অন করল। এখন ক্যাটরিনা কাইফের কামলি কামলি গান হচ্ছে। সিয়াম ভাবছে, আজ তো ক্যাটের জন্মদিন নয়। হঠাৎ আজ ক্যাট স্পেশাল চলছে কেন? ভাবনার ছেদ ঘটিয়ে মিছিল বলল, ডিনারের জন্য মা ডাকছেন। আমি নিচে গিয়ে খাবো না, আমার খাবার উপরে নিয়ে আসা হোক। মিছিল কিছুতেই বুঝতে পারছে না এই ক্যাটের গান দেখার পর থেকে সিয়াম মুখ চকমক চকমক করছে কেন। 7-5 ভাবতে ভাবতে মিছিল নিচে গেল। খাবার নিয়ে উপরে এলো। সালমা বেগম কিছু বললেন না, মুচকি মুচকি হাসলেন। মিছিল এ হাসির ব্যাখ্যা খুঁজে পেল না। সিয়াম টিভি দেখছে আর খাচ্ছে। মিছিল সিয়ামের পাশেই বসে আছে। সিয়াম টিভি থেকে চোখ সরাচ্ছে না। মনে হচ্ছে টিভি থেকে চোখ সরালেই বুঝি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী ওকে গুলি করা হবে। এর মাঝে টিভিতে শাল্লু আর ক্যাটের দিল দিয়া গাল্লান গানটা শুরু হল। সিয়াম কপাল কুঁচকে চ্যানেল পাল্টে ফেলল। মনে হচ্ছে ওকে গান শুনতে কেউ মেরেছে, বকেছে। সিয়াম খাওয়া শেষ করতেই মিছিল সেগুলো গুছিয়ে রাখতে নিচে গেল।
সিয়াম আবার ওই চ্যানেলে গানটা শুনতে লাগল। মিছিল রুমে এসে গানের শেষের কিছু অংশ পেল। মিছিল বলল, বাব্বাহ, গোলাপি কালার গাউনটাতে কি সুন্দর লাগছে ক্যাটকে। কিছুক্ষণ আগে কিসব পোশাকই না দেখছিল মেয়েটাকে। হিরোইনদের সব পোশাকে সুন্দর লাগে, কই আমাদের তো লাগবে না। কথাটা একটু জোরেই বলেছিল মিছিল। সিয়াম মিছিলের দিকে হা করে তাকিয়ে রইল। সিয়াম মনে মনে বলল, মেয়েটা কি পাকনারে বাবা, দেখাবো না বলে চেঞ্জ করলাম। ঠিক এসে দেখল সিয়াম বারান্দায় অ্যালকোহল নিয়ে বসেছে। মিছিলও বারান্দায় গেল। মিছিল দাঁড়িয়ে আছে, সিয়াম অন্যদিকে মুখ করে বলল, বসতে চাইলে বসতে পারে। মিছিল খুশি খুশি মন নিয়ে সিয়ামের পাশে বসে পড়ল। রাত প্রায় 1টা বাজে। মিছিল পাখির কিচিরমিচির শব্দে খাঁচার দিকে তাকাল। তারপরে মিছিলের মনে পড়ল, দুটো পাখি দুটো খাঁচায় কেন? রোজাকে প্রশ্ন করবে করবে করেও করা হয়নি, মনে ছিল না। সাহস করে সিয়ামকে মিছিল প্রশ্ন করেই ফেলল, আচ্ছা, দুটো পাখি আলাদা আলাদা খাঁচায় কেন? এক খাঁচাতেই রাখলেই তো হতো। সিয়াম পাখিদের দিকে চেয়ে বলল, একসাথেই ছিল, আলাদা করে দিয়েছি। মিছিল রীতিমতো অবাক হয়েই সিয়ামের দিকে চেয়ে রইল। মনে মনে ভাবছে, কি বজ্জাতের বজ্জাত্রে বাবা। সিয়াম চাঁদের দিকে তাকিয়ে ড্রিঙ্কস করছে। চাঁদের দিকে তাকিয়েই সিয়াম বলল, চাঁদটাও তো আমার মতোই একলা। আশেপাশে হাজার নক্ষত্র, কিন্তু সঙ্গী হিসেবে তো আরেকটা চাঁদনি নেই। মিছিল চাঁদের দিকে তাকিয়েই সিয়াম উত্তরে বলল, চাঁদের গায়েও কলঙ্ক আছে। তাই বলে সে কিন্তু নিজেকে গুটিয়ে নেয়নি। তার আলো দিয়ে আলোকিত করেছে ভুবনময়। সিয়াম বলল, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সব আলোই সূর্যের থেকে নেওয়া। মিছিল উত্তরে বলল, সে সূর্যটাকে নিয়ে আসলেই তো হয়। সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ এই যে সূর্যটা আর নেই। সিয়ামের দীর্ঘশ্বাস দেখে মিছিল নিজেও একটা দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ সূর্যগ্রহণ গেলে পরদিন সূর্য নতুন করেই উঠে। সিয়াম চুপ করেই ড্রিকংস করছে। মিছিল পাশেই বসেছিল, কখন যে সিয়ামের কাঁধে রেখে ঘুমিয়ে পড়েছে সেটা ও নিজেই জানে না। কয়েকদিন পর সিয়াম আর মিছিলের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। সিয়াম রোজ বাসাতেই ড্রিঙ্কস করে, তবে অ্যালকোহলের মাত্রাটা কিছুটা কমেছে। আজ প্রথম সিয়াম নিজে থেকে মিছিলকে কল করেছে। মিছিল তো রীতিমতো অবাক, ওর হাত পা কাঁপছে, সিয়াম এ সময়ে কেন কল করেছে। কাঁপা কাঁপা হাতেই সিয়ামের কল রিসিভ করল মিছিল। হ্যালো হ্যালো। মিছিল, হুম বলুন। আপনি কি আজ ফ্রি আছেন? হুম। কেন? আজ সন্ধেও আমার এক কলিগের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান রয়েছে, আপনি কি যাবেন? হুম। কেন নয়, আমি রেডি হয়ে থাকব। ওকে, আমি ঠিক 6টায় আসব। আচ্ছা। সন্ধেবেলা সিয়াম বাসায় এসে দেখল মিছিল রেডি হয়ে আছে। কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে, মিছিল আঁচলে গোল্ডেন সুতোর কারুকাজ। সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রেডি আপনি? মাথা নাড়িয়ে বলল, হুম। সিয়াম বলল, চলুন যাওয়া যাক। তারপর ওরা পার্টিতে যাওয়ার জন্য রওনা দিল। সিয়াম ড্রাইভ করছে, মিছিল ওর পাশে চুপচাপ বসে আছে। মিছিল নীরবতা ভেঙ্গে বলল, একটা গান ছাড়ুন না, বড্ড বোর হচ্ছি। সিয়াম গান ছাড়ল। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাই জনম গেল, শান্তি পেলি না রে। মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। সিয়াম প্রায় সাথে সাথেই গানটা চেঞ্জ করে দিল। অলক্ষণে গান একটা
মিছিল ফ্যালফ্যাল চোখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। এভাবে গানটা চেঞ্জ করার মানেটা কি ছিল? পরের গানটা বেজে উঠল। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবসরজনী ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখেরও শ্বাস। লোকে কেন করে, কি সুখেরই তরে, এমন দুঃখেরও আশ। পার্টিতে এসে ওরা পৌঁছাল। সিয়াম ওর কলিগ জয় এবং তার স্ত্রী শিউলির সাথে পরিচয় করিয়ে দিল। মিছিল জয়শিউলিকে অভিনন্দন জানাল। শিউলি মিছিলকে অনেক কমপ্লিমেন্ট দিল। ভাবি আপনি দেখতে মাশাল্লাহ। মিছিল মুচকি হেসে বলল, ভাবি আপনিও দেখতে মাশাল্লাহ। শিউলি মুচকি হাসল। সিয়াম অফিসের আরও কিছু কলিগ এবং তাদের স্ত্রী মিছিলের সাথে পরিচিত হতে এলো। মিছিল সবার সাথে পরিচিত হল। সিয়াম আর মিছিলের কাছে একজন ফটোগ্রাফার এলো। ফটোগ্রাফার ওদের ছবি তুলতে চাইল। সিয়াম একটু ইতস্ততবোধ করল। মিছিল সিয়ামকে কোনো অস্বস্তিতে ফেলতে চায় না, তাই ফটোগ্রাফারকে বলল, ছবি তুলতে হবে না। মিছিলের কথা শুনে সিয়াম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শিউলি এসে বলল, ভাবি তুলুন না। জীবনের প্রতিটা ভালোমন্দ মুহূর্ত স্মৃতি হিসেবে রাখা উচিত। মিছিল বলল, আসলে ভাবি ছবি তোলার সময় ফ্ল্যাশলাইটের আলোতে আমার স্কিনের প্রবলেম হয়। সিয়াম বেশ বুঝতে পারছে মিছিলের প্রবলেম নেই, শুধু ওকে কোনো অস্বস্তিতে ফেলতে চায় না, তাই মিথ্যে বলছে। মেয়েটা অন্যরকম। জয় এসে সিয়ামকে বলল, আরে ইয়ার তোলো না। শিউলি বলল, ভাবির যেহেতু প্রবলেম হয়, তবে থাক, তুমি আর জোর করো না। সিয়াম বলল, দু একটা ছবি তুললে ওর প্রবলেম হবে না। সিয়াম মিছিলকে চোখের ইশারায় বুঝালো ছবি তুলতে। ওরা ছবি তুলছে। ফটোগ্রাফার বলল, আরেকটু ক্লোজ হয়ে দাঁড়ান। সিয়াম কিছুটা মিছিলের গা ঘেঁষে দাঁড়াল। ফটোগ্রাফার সিয়ামকে উদ্দেশ্য করে বলল, ওনার চোখের দিকে তাকান। সিয়াম দ্বিতীয়বারের মতো মিছিলের চোখের দিকে তাকাতে চায় না। ভীষণ ভয় হয় যদি ওই দুচোখে আটকা পড়ে যায়। সিয়াম অন্যদিকে তাকায় আর মিছিল তা দেখে মুচকি হাসি দেয়। ফটোগ্রাফার সেই ছবি তোলে। ফটোগ্রাফার কমপ্লিমেন্ট দিল, মেড ফর ইচ আদার। ফটোগ্রাফারের কথা মিছিলের বুকে বিঁধছে। এর মধ্যে জয় বলল, এই সিয়াম একটা গান ধর না, গানটান কি বাদ দিয়ে দিলই নাকি? সিয়াম কঠিন গলাতেই বলল, এই গানটান আমি গাইতে পারি না। জয় বলল, বললেই হলো তুই গানটান জানিস না। প্রথম যখন জয়েন করেছিলি, তখন তো তুই গুনগুন করে গান গাইতি। সেই গুঞ্জন তো সারা অফিসে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এখন তো বিয়ের পর আর ভাবিকে গান শোনাস না। ভাবি বলুন না একটা গান গাইতে। মিছিল চুপ করে আছে। ওর বলার মতো কী বা আছে? আজ প্রথম জানল সিয়াম গান গাইতে পারে, তাও আবার অন্য একজনের মাধ্যমে। মিছিল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ধরুন না একটা গান। সিয়াম চুপ করে রইল। সবার রিকোয়েস্টে তারপর গান ধরল। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি বাউলের ওই মনটা রে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার নিবিড় চলা ভিতরের নীল বন্দরে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় ছোঁয়া গভীরেরই অন্তরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মিছিল রীতিমতো অবাক, সিয়াম এত ভালো গান গাইতে পারে এটা তো রোজা বলেনি। সত্যিই মানুষকে দেখে বিচার করা যায় না, বিচার করতে তার সাথে মিশতে হয়, জানতে হয়। মানুষকে বাহির থেকে বিচার করা যায় না, বাহির থেকে বিচার করা খুবই কঠিন। সবাই সিয়ামকে কমপ্লিমেন্ট দিচ্ছে, অনেক ভালো গান গেয়েছে। জয় গিয়ে সিয়ামকে জড়িয়ে ধরল। জয় বলল, অনেকদিন পর তোর গান শুনলাম, খুব ভালো গেয়েছিস। উত্তরে সিয়াম মৃদু হাসল। একটা মেয়ে নাচছে, মিছিল তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলায় ব্যস্ত, নয়তো কেউ সেলফি তুলতে ব্যস্ত। হঠাৎই মিছিল বলে উঠল, এই আপু, তোমার নাচের এই মুদ্রাটায় ভুল হয়েছে। মেয়েটা আবার চেষ্টা করল, কিন্তু মিছিল বলল, আপু হচ্ছে না। মেয়েটার মুখটা মিয়ে গেল। মিছিল গিয়ে মেয়েটাকে নাচের ওই মুদ্রাটা দেখিয়ে দিল। সবাই মিছিলের দিকে চেয়ে আছে। কই, এতক্ষণ তো কেউ একবারের জন্য তাকায়নি, এখন তাকিয়ে আছে কেন? শিউলির বোন এসে বলল, আপু একটা নাচ দেখাও না। মিছিল হেসে বলল, আপু আমি নাচতে পারব না। আরেকজন বলল, ভাবি নাচুন না দেখি। শিউলি এসে বলল, ভাবি ধরে নিন, এটা আপনি আমাদের উপহার হিসেবে দিলেন। জয় বলল, ঠিক। তাছাড়া উপহার বলো কিংবা আবদার। সিয়াম চুপচাপ আছে, কিছু বলছে না। মিছিলও চুপচাপ আছে। জয় আবার বলল, মনে হচ্ছে সিয়াম তোকেই মাঠে নামতে হবে। সিয়াম আমতা আমতা করে বলল, আমি। জয় বলল, হ্যাঁ তুই। ভাবির কথায় তুই গান গাইলি, এখন তোর কথায় ভাবি নাচবে। সিয়াম মাঠে নামতে হবে শুনে ভেবেছিল জয় মিছিলের সাথে নাচতে বলছে, কিন্তু জয় মিছিলকে নাচার জন্য বলতে বলছে। সিয়াম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সিয়ামকে কিছু বলতে হয়নি, তার আগেই মিছিল নাচতে শুরু করল। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই, তাতা থই, তাতা থই। তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই, তাতা থই, তাতা থই। হাসি কান্না হীরাপান্না দোলে ভালে, কাপে ছন্দ ভালোমন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই, তাতা থই, তাতা থই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই, তাতা থই, তাতা থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই, তাতা থই, তাতা থই। মিছিল খুব প্রাণোচ্ছলভাবে নাচল। শিউলির বোন বলল, ভাবি আপনি তো খুব ভালো নাচেন। আরেকজন বলল, ভাবি আপনি নাচ শিখান নাকি শেখেন? শিউলি বলল, সিয়াম ভাই আর মিছিল ভাবি কারো থেকে কেউ কম যায় না। একজন মাশাল্লাহ যেমন গাইতে পারে, আরেকজন প্রাণোচ্ছলভাবে তেমন নাচতে পারে। জয় সিয়ামের কাঁধে হাত রেখে বলল, দুজনেই গুণে গুণ্যবতী। সিয়াম উৎসুকভাবে বলল, গুণ্যবতী? শিউলির বোন বলল, ভাইয়া এই শব্দটা ডিকশনারিতে নেই। মিছিলের সবার কমপ্লিমেন্ট শুনে নাকমুখ চকমক চকমক করছে। ও তো মনে প্রাণে চেয়েছিল নাচ করতে। সিয়ামের চোখ এড়ায়নি যে মিছিলের চোখমুখ চকমক চকমক করছে। মিছিল সবার সাথে কথা বলছে, কথার মাঝে হাসছে।
আবার হাসি থামিয়ে কথা বলছে। সিয়াম ভাবছে, মানুষ দুধরনের ম্যাচিউর হয়। প্রথমত জন্মগত ম্যাচিউর আর দ্বিতীয়ত পরিস্থিতির কারণে ম্যাচিউর হতে হয়। নিশাত প্রাণোচ্ছল হয়েও হতে পারেনি। পরিস্থিতি ওকে ম্যাচিউর বানিয়েছিল। কিন্তু মিছিল মেয়েটা কেমন ম্যাচিউর সেটা বুঝতে পারছি না। নিশাতকে আমি বুঝতাম, খুব বেশিই বুঝতাম, কিন্তু মিছিলকে বুঝতে পারছি না। হয়তো বুঝতেই চাইছি না। ওরা সবাই একসাথে খেল। খাওয়ার মাঝেই পাশে বসা একজনের ধাক্কায় মিছিলের শাড়িতে পানি পড়ল। হয়তো বেখেয়ালি ছিল তাই পানি পড়েছে। সরি আমি বুঝতে পারিনি। মিছিল দাঁড়িয়ে গেল। শাড়ি হালকা ঝাড়া দিল। মিছিল স্বভাবসুলভ হেসে বলল, ইটস ওকে। সিয়াম উঠে গিয়ে টিস্যু দিয়ে শাড়ির পানি মুছে দিল। মিছিল এটা এক্সপেক্ট করেনি। সবাই সমস্বরে বলল, ওহো। সিয়াম ড্রাইভ করছে, মিছিল পাশে বসা। দুজনেই নীরবতায় পরিপূর্ণ হয়ে আছে। নীরবতা ভেঙ্গে মিছিল বলল, আপনি খুব ভালো গান করেন। সিয়াম উত্তর দিল না। মিছিল আবার বলল, জয় ভাইয়া আর শিউলি ভাবি অনেক মিশুক। মনেই হয়নি আজ প্রথম তাদের সাথে আমার পরিচয় হয়েছে। সিয়াম বলল, নাচ কি শিখেন? মিছিল হাসল। এই হাসির অর্থ সিয়ামের বোধগম্য হচ্ছে না। মিছিল বলল, একাডেমিতে ভর্তি হয়েছিলাম, সময়ের জন্য শেখা হয়নি। সিয়াম আর কোনো কথা বলল না। সময়ের জন্য শেখা হয়নি। মিছিলের বাবা বহুবার বলায় বিয়ের আগে একটা নাচের একাডেমিতে ভর্তি হয়েছিল। তার প্রায় 8 দিন পরে বিয়ে হয়ে যায়। মিছিল ছোট থেকে নাচতে পারে। নাচতে ওর ভীষণ ভালো লাগে। মিছিলের পরিবার ওকে নাচতে বলেছিল, সাপোর্ট করেছিল। মিছিলও চেয়েছিল নাচতে, কিন্তু পারেনি। ব্যাস, সব খতম। সব ইচ্ছে পূরণ করতে নেই। অপূর্ণতা খাতা ফাঁকা থেকে যাবে যে। মিছিল পূর্ণতায় অপূর্ণতায় পরিপূর্ণ। অনেক রাতে ওরা বাসায় আসে। সিয়াম ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। মিছিল ভাবে, আজ হয়তো ড্রিঙ্কস করবে না। মিছিল ফ্রেশ হয়ে এসে দেখে সিয়াম বিয়ার খাচ্ছে। মিছিল চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ বাদে সিয়ামও শুয়ে পড়ল। সিয়াম মনে মনে বলল, আমি তোমার স্বামী হয়েও হতে পারিনি, কিন্তু আমি তোমার ইচ্ছে পূরণ করতে সাহায্য করব। সকালে মিছিল ঘুম থেকে উঠে দেখে সিয়াম অফিসের জন্য রেডি হচ্ছে। মিছিলের হঠাৎ চোখ যায় সিয়ামের পায়ের দিকের। সিয়ামের জুতো পরিষ্কার না। মিছিল একটা ন্যাকড়া নিয়ে সিয়ামের পিছনে গিয়ে দাঁড়ায়। সিয়াম আয়নায় ওর পিছনে মিছিলের প্রতিবিম্ব দেখতে পায়। সিয়াম মিছিলের দিকে না তাকিয়ে বলল, কিছু বলবেন? মিছিল মাথা নাড়ল, যার অর্থ কিছু বলবে না। সিয়াম আর কিছু বলল না। মিছিল হুট করে বসে সিয়ামের জুতো জোড়া মুছতে থাকে। সিয়াম হতভম্ব হয়ে যায়। সিয়াম হকচকিয়ে বলল, কি করছেন এসব? মিছিল কিছু বলল না। জুতো পরিষ্কার করে ফ্রেশ হতে চলে যায়। তারপর দুজনেই ব্রেকফাস্টের জন্য নিচে যায়। খাওয়া শেষে সিয়াম অফিসে চলে যায় আর মিছিল সালমা বেগমের সাথে কথা বলছে আর টুকটাক কাজ করছে। মিছিল বারান্দায় বসে আছে। আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের মাঝে বোধহয় ছড়িয়ে আছে মন ভালো করার ঔষধ। মিছিলের পাশে রোজা এসে বসল। মিছিল রোজার দিকে তাকিয়ে হাসি দিল। রোজা বলল, মিছিল আপু আজ বাইরে যাবা? মিছিল বলল, উনি আসলে যাব। রোজা বলল,
ভাইয়াকে কি দরকার তুমি আর আমি যাব? মিছিল ভাবছে না বলে যাওয়াটা ঠিক হবে? যদি যেতে হয় তো মাকে বলে যাব। রোজা হঠাৎ একটু জোরেই বলল, মিছিল আপ্পু। রোজার ডাকে মিছিল থতমত খেয়ে যায়। মিছিল বলল, কি? রোজা বলল, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছ কেন? জানো না এতে স্বামী মারা যায়? মিছিল বলল, রোজা এটা কুসংস্কার। রোজা বলল, হোক কুসংস্কার, ভাইয়াকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। মিছিল বলল, তোমার ভাইয়াকে খুব ভালোবাসো তাই এরকম করছো। রোজা বলল, বাসি। তুমি বাসো না? মিছিল বলল, নিশাত আপুর মতো করে না। রোজা বলল, কেউ কারো মতো হতে পারে না। ভাইয়াকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। মিছিল বলল, রোজা ওনার সাথে আমার সম্পর্ক মাত্র 12 দিনের। নিশাত আপুর সাথে ছিল 6 বছরের। নিশাত আপুর তুলনায় আমি কম সিয়ামকে বুঝব জানব, এটাই তো স্বাভাবিক। তবে সিয়ামের বেলায় একটু বেশি কেন এক্সপেক্ট করব বলো তো? রোজা বলল, তুমি অনেক ম্যাচিউর আপু। তুমি ভাইয়াকে তোমার আঁচলে বাঁধতে পারবে। দেখো ভাইয়া তখন শুধু তুমি করবে। মিছিল হেসে বলল, আমি তোমার ভাইয়াকে আঁচলে বাঁধতে চাই না। রোজা বলল, মানে? মিছিল বলল, আমি চাই সিয়াম আগের মতো হয়ে যাক। সেই প্রাণোচ্ছল ব্যক্তি যেমনটা তুমি আমাকে বলেছিলে। রোজা একটা কথা বলবো, রাখবে? রোজা বলল, কি কথা আপু? মিছিল বলল, তুমি বা মা বাবা কেউ সিয়ামকে আমার ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। তাকে মনে করিয়ে দিবে না আমি তার দায়িত্ব। তোমাদের এরূপ কথায় সিয়াম অস্বস্তিতে পড়ে। রোজা বলল, কি বলছো আপু? এরকম না করলে তোমাদের মাঝে কিছুই স্বাভাবিক হবে না। সম্পর্কটা যেখানে ছিল সেখানেই আটকে থাকবে। মিছিল বলল, জানো তো রোজা, একটা কথা আছে, বিষে বিষে বিষ ক্ষয়। আমি তোমার ভাইয়ার দায়িত্ব হতে চাই না, তার প্রয়োজনও হতে চাই না, শুধু প্রিয়জন হতে চাই। রোজা বলল, তুমি যা ভালো বোঝ। সন্ধেবেলা সিয়াম বাসায় এসে ফ্রেশ হয়। ব্যাগ থেকে একটা কাগজ বের করে বাবা মার রুমে চলে যায়। সিয়াম কাগজ নিয়ে ওর বাবা মার রুমে যাওয়ায় তারা কিছুটা অবাক হয়। সাথে আতকে ওঠে। সালমা বেগম উৎসুকভাব বলল, তোর হাতে কি বাবা? সিয়াম জবাব না দিয়ে বলল, মা মিছিল যে নাচতে পারে এটা তোমরা জানো? সালমা বেগম বলল, না তো। সিয়াম বলল, মা মিছিলের ইচ্ছে ও নাচ করবে। কোনো কারণে ইচ্ছে পূরণ হয়নি। আমি চাই ও নাচ করুক, তোমরা কি বলো? রাজ্জাক সাহেব বলল, এটা তো আনন্দের কথা। প্রতিভা অকারণে নষ্ট করার মানেই হয় না। সালমা বেগম বলল, ভালো কথা। মিছিলের সাথে কথা বলেছিস? সিয়াম জবাব দিল না। ফোন বের করে পার্টিতে মিছিলের নাচের ভিডিও ওর বাবা মাকে দেখালো। সিয়ামের কলিগ গতকাল রাতেই ভিডিওটা মেসেঞ্জারে পাঠিয়েছিল। আর সিয়াম গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়েছিল আজ ও কি করবে। ভিডিওটা ওর বাবা মা দেখে খুব খুশি হলেন। তারাও মিছিলের বাবা মার মতো মিছিলকে সাপোর্ট করল। সিয়াম বলল, এটা ড্যান্স একাডেমির ফর্ম। সেকেন্ড শিফটে মিছিল নাচ শিখবে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাজ্জাক সাহেব বললেন, ড্যান্স একাডেমি তো বাসার থেকে কিছুটা দূরে, তাই না? সালমা বেগম বললেন, সন্ধ্যা হলে তো আসার সময় আসতে সমস্যা হবে। সিয়াম বলল, অফিস থেকে আসার সময় আমি নিয়ে আসব। সিয়াম কাগজটা ওর আব্বুর হাতে দিয়ে দিল। সিয়াম বলল, এটা ওকে দিয়ে দিও।
কথাটা বলেই সিয়াম চলে গেল। সিয়ামের বাবা মা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তাদের ছেলে মিছিলকে নিয়ে ভাবতে শুরু করেছে। এবার আস্তে আস্তে সিয়াম স্বাভাবিক হয়ে যাবে। এই বাড়ির আবার প্রাণ ফিরে পাবে। হুট করে প্রেমে পড়া যায়, কিন্তু ভালোবাসা যায় না। যেটা থেকেও মুছে যায় সেটা প্রেম। যেটা মুছেও থেকে যায়, হ্যাঁ, এটাই ভালোবাসা। বি কন্টিনিউ।